হ্যালো রাবার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। ক্লাস 11। হ্যাঁ, যদিও তোমরা এখনো ক্লাস 11 এ ওঠোনি, কেননা তোমরা এখনো রেজাল্ট পাওনি। তারপরেও হ্যাঁ, এই ভিডিও থেকেই তুমি মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নাও। তুমি এখন থেকে ক্লাস 11 এ। আর চলো আমি তোমাদের জন্য আলোচনা করব আজ তোমারই ক্লাস বাংলা সিলেবাস সম্পর্কে। তো দেখো, বাংলা সিলেবাস সম্পর্কে আলোচনা করার আগে আমি তোমাকে একটু দেখাই এখনকার পরীক্ষার প্যাটার্নটা এবং সিস্টেমটা। দেখো, তুমি যদি এখন ক্লাস 11 এ উঠে যাও, তাহলে তোমাকে ক্লাস 11 এবং ক্লাস 12 এ মোট 4টি সেমিস্টার কমপ্লিট করতে হবে। অর্থাৎ তুমি যদি ক্লাস 1 এ থাকো, অর্থাৎ সরি ক্লাস, দেখো আমি যদি ক্লাস 11 এ থাকি, তাহলে আমার 11 এ পড়তে হবে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, এবং আমি যখন ক্লাস 12 এ উঠবো তখন আমার কমপ্লিট করতে হবে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, ক্লাস 1 এবং 3, অর্থাৎ এই যে সেমিস্টার 1 এবং 3, এটা আমাদের হবে এমসিকিউ প্যাটার্নের। কি বললাম? এমসিকিউ প্যাটার্ন। এবং 2 এবং 4 এটা হবে আমাদের ডেসক্রিপটিভ প্যাটার্ন। অর্থাৎ এক্ষেত্রে আমাদের টোটাল 1 এ, অর্থাৎ যেহেতু আমরা এখন ক্লাস 11 সেমিস্টার 1 এ পড়ি, তাহলে আমাদের এখানে মোট 40টি এমসিকিউ থাকবে, আমাদের অ্যানসার করতে হবে 40টি। তাহলে তুমি সেমিস্টার 1 এ পড়ছো কত মার্কের? 40 মার্কের। এবং তুমি সেমিস্টার 2 তে পড়বে কত? 40 নাম্বার। এটা হচ্ছে তোমার জন্য কিসের? ডেসক্রিপটিভ। এবং এই যে বাকি থাকলো কত মার্ক? 20 মার্ক। এই যে 20 মার্কটা, এটা তোমার জন্য মনে করো এখনকার সময়ের যুবসাথী, অর্থাৎ তোমাকে দেবে এখানে কত মার্ক? আরো 20 মার্ক প্রজেক্টের জন্য। তাহলে তুমি এখানে মোট কত মার্কের পরীক্ষা দিচ্ছ ক্লাস 11 এ? 100 মার্কের। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে এখানে? চলো, যদি সমস্যা না থাকে এবার এবার আমরা দেখে নিই আমাদের সিলেবাস সম্পর্কে। দেখে নাও কত সহজ ক্লাস 11 এবং ক্লাস পরবর্তীতে যখন উঠবে ক্লাস 12। এটা আমি অবশ্যই তোমাকে কথা দিচ্ছি, ক্লাস 9 এবং 10 এ যা পড়েছো তার থেকে ক্লাস 11 এবং 12 অনেকটাই সহজ। চলো দেখা যাক। আমরা যদি দেখি গল্প, দেখো একটা গল্প আছে আমাদের পুঁই মাছা। একটা গল্প আছে আমাদের কে? পুঁই মাছা। পুঁই মাছা থেকে আমাদের পরীক্ষায় আসবে কত মার্ক? 8 মার্ক। কত মার্ক? 8 মার্ক। পুঁই মাছা গল্পটা কে লিখেছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবার দেখো আমরা চলে যাই কবিতা। আমাদের পরীক্ষায় দুটো কবিতা থাকবে, একটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর একটা হচ্ছে কি সাম্যবাদী। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটা শুনে একটু কেমন মনে হচ্ছে তোমার? যে এ তো কবির নাম, কবিতার নাম কি করে হয়? হ্যাঁ, এটা অবশ্যই কবিতার নাম। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একসময় মাইকেল মধুসূদন দত্তকে কি করেছিল? একটা বিষয়ের উপরে তাকে কি করেছিল? সাহায্য করেছিল। সেই সাহায্যের কৃতজ্ঞতা স্বরূপ মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অমর করে রেখেছেন তার কবিতার মাধ্যমে। তারপর আমরা দেখবো কি সাম্যবাদী। দেখো, সাম্যবাদী কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। তাহলে এখান থেকে আমরা মার্ক দেখবো কত? 7। তাহলে আমাদের টোটাল কত মার্ক হলো? 15 মার্ক। একটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের পরীক্ষায় 13তে পাস। 13 মার্কে পাস। 40 এ পরীক্ষা দিলে 13তে পাস। তাহলে পুঁই মাছা আর এই যে কবিতা, এখান থেকে আমাদের কত মার্ক ক্যারি করে? 15 মার্ক ক্যারি করে। তারপরে চলো আমরা চলে যাই প্রবন্ধ। প্রবন্ধ আছে কি? বিড়াল। হ্যাঁ, সুন্দর একটা প্রবন্ধ, বিড়াল। এবং এই বিড়াল থেকে এখান থেকে আসবে তোমার জন্য কত মার্ক? 5 মার্ক। বুঝতে পারলে? তাহলে এবার দেখো আমাদের কবিতা এবং আন্তর্জাতিক গল্প। মাথায় রাখো, আগে বলে নিই এই দুটো থেকেই আসবে পাস। তাহলে দেখো, ভারতীয় কবিতা চারণ কবি, এটা কবিতার নাম, লিখেছেন কে? ভারা রাও। এবং আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক। আন্তর্জাতিক গল্প মানে কি? এটা অন্য কোনো একটা ভাষার গল্প, এটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে। আমরা যদি এই আন্তর্জাতিক গল্পটা লিখেছেন কে, তাহলে কি? গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তো দেখো, এই যে আমাদের টোটাল কত মার্ক দেখে নাও। 8 আর 7 15 আর 5 20 আর 5 25। তাহলে আমাদের টোটাল পরীক্ষা কততে? 40 মার্কে। আমরা এখানে কত পেলাম? 25 মার্ক। দেখো, এই যে সিলেবাসটা না, এই সিলেবাসটা অল্প দিনের জন্যই। অর্থাৎ কোন টিচার যদি একবারে মানে তাড়াতাড়ি ইচ্ছা করে যে এই 25 মার্কের জন্য আমি বড় জোর 1 মাস থেকে 1.5 মাস বা 2 মাস সর্বোচ্চ টাইম নেব, এটা তার ভিতরেই করা অবশ্যই সম্ভব। চলো তারপরে দেখি আর 15 মার্ক কোথায় থাকলো। চলো খুঁজে দেখি আর 15 মার্ক। দেখো, ভাষা। আগেই বলে নি, এই ভাষা থেকে তোমার পরীক্ষায় আসবে 10 মার্ক। তাহলে ওদিকে ছিল কত? 25। এই 10 কত? 35। দেখো, এখানে কিন্তু তোমার ক্লাস 9 এবং 10 এর মতো যে সমাস, কারক, তারপরে দেখা যাচ্ছে কি যে বাচ্য, এই যে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে হতো, এরকম কোনো পরিবর্তনের বিষয়বস্তু নেই। এখানে কি থাকবে? যেমন বিশ্বের ভাষা, ভাষা পরিবার, অর্থাৎ এই ভাষাগুলো কোথা থেকে কিভাবে আসলো
সেই সমস্ত বাংলা ভাষার উদ্ভব কিভাবে হলো, ক্রমবিকাশ মানে কিভাবে সেটা বিস্তার ছড়িয়ে পড়লো, এই সমস্ত বিষয়ের উপরে তোমার জাস্ট ফর মুখস্থ বিদ্যার উপরে কাজে লাগিয়ে আমাদের কি করতে হবে, এই পার্টগুলো মুখস্থ হবে। তাহলে কি এখানে দুতে আছে কি বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, তিনি আছে কি ভারতে প্রচলিত ভাষা পরিবার, অর্থাৎ কোন কোন ভাষা ভারতে প্রচলিত আছে, এবং বাংলা ভাষার বৈচিত্র্য। তাহলে এখানে 4টে বিষয়ের উপরে তোমার কত মার্ক আসবে, 10 মার্ক আসবে। এবার চলো আমরা দেখি লাস্ট কোন পার্ট আছে, কেননা 5 মার্ক তো এখনো বাকি, তাই তো, কেননা আমরা তো 25 নিয়ে আলোচনা করলাম। চলো দেখা যাক কোন 5 তোমার জন্য বাকি আছে। দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। দেখো পর্ব 1 প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য নিয়ে আলোচনা দেখতে হবে আমাদের, এবং পর্ব 2 মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। তাহলে কোন কোন বিষয় আমার দেখতে হবে, দেখো এইখানে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আমার দেখতে হবে, আমাদের বৈষ্ণব পদাবলী সম্পর্কে দেখতে হবে, আমাদের চৈতন্য শ্রী চৈতন্য সম্পর্কে দেখতে হবে, তার জীবনী, মঙ্গল কাব্য দেখতে হবে, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী, এই সমস্ত বিষয় দেখতে হবে। আবারও বলছি এখানে কিন্তু জাস্ট ফর আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। দেখা যাচ্ছে যে চৈতন্য চরিতামৃত সম্পর্কে, অর্থাৎ গ্রন্থ সম্পর্কে, কিভাবে তিনি তার লীলা চারিদিকে ছড়িয়ে দিয়েছেন, বিভিন্ন বিষয়ের উপরে কি করতে হবে, আমাদের জাস্ট ফর এগুলো একবার মুখস্থ করতে হবে। তাহলে এইখানে আছে কত মার্ক, তাহলে আমরা যদি দেখি টোটাল আমাদের কত মার্ক দাঁড়ালো, 40 মার্ক। তাহলে আমাদের প্রথম সেমের পরীক্ষা কত মার্কের উপর হবে, 40 মার্কের উপরে হবে। তাহলে আমরা দেখে নিলাম তোমাদের সম্পূর্ণ 40 মার্কের সিলেবাস। এই সিলেবাসটা দেখার পরে কেউ যদি আবারও বুঝতে না পারো, অবশ্যই তুমি কমেন্টসে জানিও, এবং তুমি কিভাবে মানসিকভাবে তৈরি হচ্ছ কিনা, এবং তুমি কি সত্যি মানসিকভাবে তৈরি ক্লাস 11 এর জন্য, তাহলে কমেন্টস করে জানাও, এবং স্টার্ট লিখে কমেন্টে জানাও, হ্যাঁ দাদা আমার ক্লাস 11 এখন থেকে স্টার্ট, এখন থেকে শুরু। হ্যাঁ একটা কথা তোমাকেই বলবো যে ক্লাস 10 এর রেজাল্ট আমাদের ভোটের আগেও দিতে পারে, ভোটের পরেও দিতে পারে। দেখো রেজাল্ট তুমি যেদিনই পাবে না কেন, আমি একটা কথা বলবো যে ক্লাস 10 তোমার যেমনই হয়ে থাকুক, সেটা হতে পারে তোমার ভালো, হতে পারে তোমার খারাপ। দেখো একটা কথা, একটা কাগজ বা একটা মার্কশিট কখনো তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না। অর্থাৎ তোমার পরীক্ষা যেমনই হয়েছে না কেন, নিজেকে একটু নতুন করে সাজাও এবার। অর্থাৎ যে ভুলটা তুমি আগে করেছো সেটা এখানেই বাদ দিয়ে দাও, এখন নতুন করে নিজেকে সাজাও, নতুন করে তৈরি করো, এবং নতুন করে নিজেকে প্রস্তুত নাও যে না তুমিও কথা দাও আজকে এবং এখন থেকে যে না পরবর্তী আমার সামনে যে পরীক্ষা আসবে, অর্থাৎ ক্লাস 11 হোক ক্লাস 12 হোক, সেই পরীক্ষাটা সব থেকে আমি ভালো করে দেবো এবং আমার রেজাল্ট সব থেকে ভালো হবে। এই প্রতিজ্ঞা নিয়ে ক্লাস 11টা আস্তে 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 শুরু করে দাও। আর যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা তো অলরেডি তাদের টিউশন শুরু হয়ে গেছে, এবং তারা প্রথম থেকেই নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। কেননা আমি একটা কথা আগেই বলেছি যে ক্লাস 11 এর সায়েন্সে যারা পড়ছো তাদের কাছে মাধ্যমিকটা যদি পুকুর হয়ে থাকে, তাহলে 11-12 আছে কি সমুদ্র। তো সেভাবে তুমি তোমার প্রিপারেশন নাও, এবং নিজের যে ইচ্ছা আছে সেই ইচ্ছার দিকে তাকিয়ে, নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে, নিজের বাপ মার কথা চিন্তা করে, সর্বোপরি নিজের কথা চিন্তা করে অবশ্যই তোমার সেই লক্ষ্যটাকে গেইন করতে হবে। সেইভাবে তুমি সামনের দিকে এগিয়ে যাও, কেননা জয় তোমার হবে সেটা তুমিও জানো। হ্যাঁ আজ থেকে সেইভাবে মানসিক তৈরি করে নাও যে তোমার জয় তোমার কাছেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দাও। কন্টিনিউ এখন থেকে আস্তে আস্তে তোমার বিষয়ের উপরে, তোমার সাবজেক্টের উপরে এখানে ভিডিও আসবে। চোখ রাখো হ্যালো টপার্সে, হ্যালো টপার্স আছে তোমার সাথে। ধন্যবাদ।